ধর্ষণের ঘটনার পর নির্যাতিতা ফোন করেছিলেন কসবা আইন কলেজের অধ্যাপককে। ঠিক কি বলেছিলেন নির্যাতিতা? জি 24 ঘন্টায় সুপার এক্সক্লুসিভ সেই অধ্যাপক। আগের বছর তো দেখেছেন আরজি করে আমরা কি অবস্থায় দাঁড়িয়েছিলাম। এবছর যে আরেকটা নতুন অভয়াকাণ্ড ঘটেনি, সেটা কিন্তু মেয়েটির ভাগ্য, হয়তো ঈশ্বরের আশীর্বাদের জন্য বেঁচে গেছে। ও আমায় পরিষ্কার বলছে, স্যার আমায় মেরেছে, প্রচণ্ডভাবে মেরেছে। আমি না জাস্ট একটা মৃতদেহের মতো পড়েছিলাম। আই ওয়াজ লাইং জাস্ট অ্যাজ আ ডেড পার্সন অ্যান্ড দে ওয়ার ডুইং হোয়াট এভার দে ওয়ার ডুইং। এই হচ্ছে সিচুয়েশন। এটা বাংলা, এটা শিক্ষা ব্যবস্থা, এটাই আজকে ভবিষ্যতে কোনো ছাত্রছাত্রী যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের এন্ট্রান্স এক্সামিনেশন ক্র্যাক করে আসবেন, তারা কোনো দিনের জন্য যদি সাউথ ক্যালকাটায় চান্স পান আর আসবেন। আমি কিন্তু প্রশ্নটা তুলে রাখলাম। আর সব থেকে অবাক করার বিষয়, আমি ভাইস প্রিন্সিপালের কালকে একটা স্টেটমেন্ট দেখছিলাম, মেয়েটি ওখানে কেন এলো। আরে ভাই, আশ্চর্য বিষয়। আমার কলেজ, আমি পয়সা দিয়ে পড়ছি, আমি র্যাঙ্ক ক্র্যাক করেছি, আমার যোগ্যতা আছে, আমাকে কেউ আমার বিনা পয়সায় পড়তে দিচ্ছে না, আমি যেতেই পারি। আমরা পর্যন্ত গেছি কলেজে, আমরা কলেজে পর্যন্ত গিয়ে আমরা নিজেদের ব্যক্তিগত সময় আমরা ইউনিয়ন রুমে সময় কাটিয়েছি, মজা করেছি, কোনো দিনের জন্য আমাদের এই সিচুয়েশন ফেস করতে হয়নি। কেন আজকে এই সিচুয়েশনটা হবে? কেন আজকে একজন আইনের শুধু তাই নয়, একজন আইনের শিক্ষার্থী গত বছর দেখেছেন অভয়াকাণ্ডে দাঁড়িয়ে যে একজন ডাক্তারির ছাত্রী, আমি নামটা ডিসক্লোজ করতে পারবো না, আপনারাও জানেন। আজকে এই বছর একজন আইনের ছাত্রী, তাহলে পরবর্তী ক্ষেত্রে আমি কিসের জন্য ওয়েট করবো? একজন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী, একজন বিকমের ছাত্রী, একজন বিএসসির ছাত্রী, মানে এটা কি আমাকে ওয়েট করতে হবে? বা আমাদের মতো যারা অর্ধশিক্ষিত মানুষ, আমরা যারা শুধুমাত্র বাচ্চাগুলোকে একটা ভালো রাস্তা দেখানোর চেষ্টা করি, মানে তাহলে কি আমরা এটার জন্য ওয়েট করবো যে না ভাই চলে ভবিষ্যতে যদি আমার মেয়ে হয় তাহলে সেও এরকম কলেজে গিয়ে গণধর্ষিত হবে? এই মনোজিতের সম্পর্কে কি বলেছে আপনাকে? অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব। কারণ এটা আমি অফ দ্য রেকর্ড অন দ্য রেকর্ড কোনোভাবেই বলছি না, কারণ মনোজিৎ আমার নিজস্ব ব্যাচমেট। মানে যে ছেলেটির এগেনস্টে অ্যাকিউজিশন এসছে, ছেলেটি আমার ব্যাচমেট। আমরা যখন পড়তে ঢুকেছিলাম, অবশ্যই 100% চিনি। কারণ দেখুন, আমি অফিসিয়ালি অন দ্য রেকর্ড বলছি, আমি তৃণমূল কংগ্রেস দলের একজন আদ্যপান্ত সমর্থক, এ নিয়ে কোনো রকম কোনো ডাউট নেই। এ নিয়ে ভবিষ্যতে কোনো ডিফেন্স নেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। কিন্তু আজকে এই ছেলেটি, আমরা পাস আউট করে বেরিয়ে গেছি, আমি গর্ব করে বলি আমি 2012 সালে ল পড়তে এসেছিলাম, আমি 2017 সালে পাস করে বেরিয়ে গেছি। এবং পাস করার পরিপ্রেক্ষিতে আমার প্রফেশন কি? ওকালতি আমার প্রফেশন। আমি মামলা করি, যারা আমার কাছে আসেন তাদের হয়ে আমি কথা বলি, তাদের হয়ে আমি মামলা লড়ি, আমি ল পড়াই, ছাত্রছাত্রীরা যা মাইনে দেন তাতে আমার সংসার চলে। পরিষ্কার কথা, একদম স্ট্রেট কাট। আমি আজকে একটা কলেজে এত বছর ধরে, আমি শ্যামবাজার ল কলেজ থেকে পাস আউট, আমি কোনো দিনের জন্য গিয়ে কলেজের ভেতর বসে থাকতে পারলাম না। অত্যন্ত প্রভাবশালী না হলে কি এটা সম্ভব? প্রভাবশালী কিসের জন্য? কারণ আমাদের যে দলটা, মানে যেটাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো লোকজন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো লোকজন যারা এতভাবে প্রোগ্রেস করেন, তারা চেষ্টা করেছে। তারা কি বলেছেন কি ভাই তুই ধর্ষণ কর? না, নেতৃত্বের সঙ্গে 100% যোগাযোগ ছিল। আমি নিজে আপনাকে বলছি, তৃণাঙ্কুর ভট্টাচার্যের সাথেও যোগাযোগ ছিল, ববি হাকিম, ফিরাদ হাকিম, আমাদের যে ববিদা, তাদের সাথে যোগাযোগ ছিল। নাহলে হয় নাকি কখনো? একটা মানুষ দীর্ঘদিন ধরে একটা জায়গাতে রাজ করছে, কি করে এতটা প্রভাব যে কলেজের মধ্যে ধর্ষণ করছে? অবশ্যই। এবং কেন বলুন তো প্রভাবশালী? এনাদের মনে হয়েছে, মানে অন্যভাবে নেবেন না, আমি লাইভেই বলছি, মানে বললেও আমার কিছু যায় আসে না, এনারা মনে করেছেন যে আমার পেছনে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থাকে আমি যা ইচ্ছায় করতে পারি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো এটা শেখাননি। মমতা ব্যানার্জি এরকম নন। আপনাকে যে সময় ফোন করলেন, এক মিনিট না, এটা বলতে দিন, এটা না বললে রেকর্ড থাকবে না। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তো আমাদের কোনোদিন এটা শেখানে। আমি নিজে বলছি, আমি ওপেন ফোরামে লাইভে আপনার ক্যামেরার সামনে বলছি, আমি নিজে তৃণমূল কংগ্রেস দল করি। কি আছে? কই আমাকে তো কাউকে ধর্ষণ করতে হয়নি। আমার যতজন অনুগামী আছেন বা যারা যারা আমাদের শিক্ষার্থী আছেন তাদের তো হয়নি। মনোজিতের প্রভাবশালী হয়ে ওঠার পিছনে তো কোথাও রাজনৈতিক, অবশ্যই 100% আছে, অবশ্যই আছে। আজকে একজন ব্যক্তিত্ব এতটা ক্ষমতাশালী হয়ে উঠলেন কি করে? আমি কালকেও বলেছিলাম, এখনো বলছি, একজন ব্যক্তিত্ব এতটা, এবার 1% তো রাতারাতি এত ক্ষমতাশালী হতে পারেন না। তার ক্ষমতাটা কিন্তু দীর্ঘদিন থেকে আলটিমেটলি প্রভাবিত হতে 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 উঠেছে নেতাদের ছত্রছায়া। অবশ্যই 100%। ও যেই যাই বলুক, শুনুন, আমি যে আপনাকে এই স্টেটমেন্ট দিলাম না, আমি কিন্তু জানি এই মোটামুটি 2 ঘন্টার ভেতরে আমার কাছে 10টা ফোন আসবে, তুমি এই স্টেটমেন্ট দিলে কেন? আমার কিছু যায় আসে না। সত্যিটা সত্যি, ভুলটা ভুল। একটা ব্যক্তিত্ব, আপনি নিজে মনে করেন যে একজন মানুষ যদি ক্ষমতার ছত্রছায়া না থাকেন, যদি তার হাতে কোনো ব্যক্তিত্বের হাত না থাকে, একদিনের ভেতরে এত বড় হয়ে উঠলেন? এটা সম্ভব?
মানে আদৌ এটা সম্ভব? নিশ্চয়ই সম্ভব নয়। এবং দেখুন, সম্ভবপর হয়েছে বলেই কিন্তু আমার আজকে ছাত্রীকে গণধর্ষিতা হতে হয়েছে। আজকে কিন্তু আপনি নিজেও ভেবে দেখবেন, আপনি একজন জার্নালিস্ট হিসেবে আমি আপনাকে বলছি, আপনার বাড়িতেও কিন্তু সন্তান আছেন, তাদের যে ভবিষ্যৎ বলা উচিত নয়, কখনোই উচিত নয়, আজকে যে ভবিষ্যতে কারুর সন্তানকে এই সিচুয়েশন ফেস করতে হবে না শুধু রাজনৈতিক ক্ষমতার জন্য, এটা কিন্তু বলতে পারি না। রাজনীতির ক্ষমতা কিন্তু সম্পূর্ণভাবে লিমিটেড বেটারমেন্ট করার জন্য। আপনি এখন আপনার ছাত্রীর জন্য লড়াই করছেন, প্রথম ফোনটা না, আপনার লড়াই কাছে- করছি না। যতদিন না বিচার না পারছে ততদিন অবধি লড়বো। আমি জানি তো, আমি আপনাকে নিজে খোলাখুলি ক্যামেরার সামনে লাইভ বলছি। আমাকে হয়তো এই যে আমি লাইভটা শেষ করবো না আপনাদের সাথে বাইটটা দেওয়া, আমার কাছে 3টে ফোন আসবে, তুমি এই কথাটা কেন বললে? ফোন এসছে তো? হ্যাঁ এসছে, অবশ্যই ফোন এসছে। কি ব্যাপার, তুমি এত কথাবার্তা বললে, আমি নামগুলো বিশেষ কারণে বলতে পারবো না, বলবো না। তুমি এত কথা এইভাবে বললে, তুমি তো আলটিমেটলি বাঁচানোর চেষ্টা করলে না। দলের তরফ থেকে হয়তো ফোন আসতে পারে, অপোজিশনের তরফ থেকে ফোন আসতে পারে, আমি সেটাই গুরুত্ব দিচ্ছি না। আমার কাছে গুরুত্বপূর্ণ, পরিষ্কার স্পষ্ট কথা, আমার ছাত্রী একেলো একাডেমি স্টুডেন্ট হ্যাজ বিন রেপড বাই সাম হুলিগানস। আমি তাদের শেষ দেখে ছাড়বো, যাই হোক। আপনার কাছে যে ফোন আসছে, সেই ফোনে কি আপনাকে কোনোভাবে এই ঘটনার এই কেস প্রভাবিত আমাকে করার তো চেষ্টা? পরিষ্কার করে বলছে, তুমি মামলা ছেড়ে দাও, তোমার দরকার নেই তো। তুমি কেন করছো? তুমি যে প্রফেশনে তুমি যেভাবে চালাচ্ছ, তুমি তোমার মতো করে চালাও, তুমি ছেড়ে দাও, তোমার দরকার নেই তো এত কথা বলার। আমাকে এইভাবে ডাইরেক্টলি আজকে সকালবেলা আমি যদি ফোন খুলে আপনাকে দেখাই, আপনি নিজে বুঝতে পারবেন। ডাইরেক্ট বলছি তুমি ছেড়ে দাও, কোনো প্রয়োজন নেই। না দাদা, ছাড়তে তো পারবো না। এরা কারা? কোনো রাজনৈতিক? সেটা এটা বলা সম্ভব না, ওপেন ফোরামে কখনোই সম্ভব না। আপনারা যথেষ্ট বুদ্ধিমান, আপনারা সবটাই বোঝেন। কিন্তু হ্যাঁ, এটা কি অপরাধীদের পক্ষ নিয়ে এই ফোন? অবশ্যই 100% অপরাধীদের পক্ষ নিয়ে, 100% অপরাধীদের পক্ষে না থাকলে, মানে দেখুন, আমার কাছে গুরুত্বপূর্ণ রাজনীতিটা নয়, আমি কোন রাজনৈতিক দলকে প্রেজেন্ট করছি, আই ডোন্ট কেয়ার। কে শতরূপ ঘোষ সিপিএমকে রিপ্রেজেন্ট করছে কিনা সেটাও যায় আসে না, কৌস্তব বাগচি কাকে XYZ কাকে রিপ্রেজেন্ট করছে, আই ডোন্ট কেয়ার। আমার ছাত্রীর ধর্ষিতা হয়েছে, আমার কাছে এটা গুরুত্বপূর্ণ। যতক্ষণ অবধি না তিনি বিচার পাচ্ছেন, তাতে যদি আমি মারাও যাই, আমার কিচ্ছু যাবে আসলে। আরে বাবা, ম্যাক্স টু ম্যাক্স কী করবে? মেরে দেবে। আমার বাবা মাকে তুলে নিয়ে যাবে, তুলে নিয়ে গিয়ে মেরে দেবে, আমাকে তুলে নিয়ে গিয়ে মেরে দেবে, আমার প্রফেশন নষ্ট করে দেবে, আমার সম্পূর্ণ জিনিসপত্র যাচ্ছে নষ্ট করে দেবে। তো এইগুলোর থেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আমার কাছে আমার বাচ্চাটার জাস্টিস। শুনুন, আজকে কিন্তু আমার মেয়েও এই জায়গায় থাকতে পারতো, আজকে আমার মেয়ে এই জায়গায় থাকতে পারতো। কপালগুলো হয়তো নেই, সেটা আলাদা ইস্যু, কিন্তু কারোর না কারোর তো মেয়ে আছে। আজকে যে ছেলেটি রেপ করেছে, আজকে যদি তার বাবার মেয়ে থাকতো, তিনি কি করতেন? আপনি যা বলছেন খুব সাংঘাতিক। সেক্ষেত্রে নির্যাতিতা বা আপনার নিরাপত্তা নিয়েও তো প্রশ্ন উঠতে পারে। আমার কিচ্ছু যায় আসে না। নির্যাতিতা কি নিরাপদ? নির্যাতিতা সম্পূর্ণভাবে নিরাপদ, অ্যাবসলিউটলি নিরাপদ। স্টেটের তরফ থেকে যথেষ্ট প্রোটেকশনে আছেন, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, হয়তো আমি এই মুহূর্তে নিরাপদ নই, আমি ওপেন ফোরামে ঘুরে বেড়াই, বুলেট যে কোনো দিক থেকে আসতে পারে, আসলে আসবে, কি করবো, খেয়ে নেবো, বুলেটই তো আসবে। শুনুন, আলটিমেটলি একটা বাচ্চা মেয়ে হ্যাজ বিন রেপড। এখানে কোনো সহমর্মিতা, সহধর্মিতা, ছোট ঘটনা, বড় ঘটনা, আমার কাছে কিচ্ছু যায় আসে না। আমার ছাত্র রেপড হয়েছেন তো, যতক্ষণ অবধি আমি অরিন্দম কাঞ্জিলাল আমার স্টুডেন্টকে যতক্ষণ অবধি ন্যায় বিচার পাওয়াবো, তাতে যদি ম্যাক্স টু ম্যাক্স আমাকে মরে যেতে হয়, আমি রাজি আছি। শেষ প্রশ্ন, লাইভ করলাম। শেষ প্রশ্ন, যে মুহূর্তে আপনি ফোনটা পেয়েছিলেন, ধর্ষণ যথেষ্ট কঠিন একটা বিষয়, আপনার কি মনে হয়েছিল এবং আপনি কতটা কিভাবে ওকে বোঝানোর চেষ্টা করেছিলেন বা ওর কাছ থেকে কি জানতে পেরেছিলেন? আপনি বিশ্বাস করবেন একটা জিনিস, আমি অন রেকর্ডই বলছি, মানে অফ রেকর্ড বলার কেউ নেই বলে তাই জন্য বলছি না। আপনি বিশ্বাস করবেন একটা জিনিস, মেয়েটি যখন আমাকে প্রথম ফোন করে না, ওর প্রথম প্রশ্ন ছিল, স্যার রেপ হলে কি হয়? বললাম কেন? না স্যার বলো না, রেপ হলে কি হয়? বললাম কি হয়, অফিসিয়াল কি হয়েছে বল না। স্যার এরকম মানে ও এত কাঁদছিল, আমি না ভেতর থেকে পুরোপুরি টলে গেছিলাম, খুব অনেস্টলি স্পিকিং, আমি ভেতর থেকে টলে গেছিলাম। আমি জিজ্ঞেস করলাম, হ্যাঁ কী হয়েছে? স্যার এরকম হয়েছে। মানে ও যখন বলছো, মানে আমি বিশ্বাস করে আমার ইচ্ছা করছে অডিওটা ভাইরাল করতে, আমি পারবো না, যাতে ওর ভয়েসটা না বেরিয়ে যায়। ও বলছে, স্যার আমাকে এইভাবে জঘন্যতমভাবে, নোংরাভাবে আমাকে ধর্ষণ করা হয়েছে। একটা জিনিস ভাবুন, বাবা মার পরে সব থেকে বেশি ক্ষমতাকার শিক্ষকের, ক্ষমতা বলাটা ভুল, অডাসিটি কার? শিক্ষকের। তা আলটিমেটলি তো আমি তো আলটিমেটলি শিক্ষকই। আজকে একজন ছাত্রী ধর্ষিতা হলেন, আমি ধর্ষিতা হলাম না, বা আমি কি ধর্ষণের শিকার হলাম না? আজকে তো আমি ফেলিয়ার। আমার তো উচিত বাচ্চাটার জন্য একটা গর্ব করে বলা যে বাবা তুই একটা বেটার জায়গা পেয়েছিস। আমাকে কি ফেস করতে হলো? স্যার আমি রেপড হয়েছি, আমিও তো রেপড,
ও কি রেপ্ট হবে? আমি তো রেপ্ট। সবার আগে আমার মতো মানুষজন তো রেপ্ট। আর কিছু বলার নেই। শেষ প্রশ্ন, যে যে পরিস্থিতির মধ্যে এখন আপনি রয়েছেন, গুরুতর অভিযোগ আপনি করছেন, সেই গুরুতর অভিযোগের মধ্য দিয়ে এই আইনি লড়াই লড়ে যাওয়া, এটা কতটা কঠিন? আদৌ কি কঠিন বলে মনে করছেন? না, একদমই কঠিন বলে মনে করছি না, কারণ যথেষ্ট কঠিন বলে মনে করছি। কারণ এই যে আপনার ইন্টারভিউটা শেষ হবে না, আমি কিন্তু জানি আমার একটু পরেই ফোনে 10টা ফোন আসা শুরু। আমি একটু আগেও আপনাকে বলেছি, একটু পরেই ফোন আসা। হুমকি দেওয়া হচ্ছে? হ্যাঁ, হবে, দেওয়া হচ্ছে, হয়েছে অলরেডি, হয়েছে, এবং একটু পরেও হবে। আপনি মামলাটা ছেড়ে দিন, আপনার দরকার নেই, আপনার কোনো জাস্টিফিকেশন নেই, এটাতে প্রমাণিত হওয়ার কিচ্ছু প্রয়োজন নেই। আমাকে দেওয়া হবে, কিন্তু আইনি লড়াইটা যথেষ্টই কঠিন। এবং দেখুন, খুব অনেস্টলি আপনাকে বলছি, আমি তো নিজে একজন লয়ার। ভারতবর্ষের আইন ব্যবস্থার উপর আমার ভরসা কোনোদিনই নেই, আগেও ছিল না, এখনও নেই, ভবিষ্যতেও থাকবে না, অন রেকর্ডই বলছি। কিন্তু আগের বার একটা আর্জিকর হয়েছিল, এবারে হতে দেবো না। এটা চ্যালেঞ্জ রাখলাম 24 ঘন্টার মাধ্যমে, এবারে হতে দেবো না। খুব গুরুত্বপূর্ণ অভিযোগ কিন্তু করছেন অরিন্দম কাঞ্জিলাল, যে তাকে হুমকি দেওয়া হচ্ছে, তার উপর প্রভাব তৈরি করার চেষ্টা করছে। তিনি যে তার ছাত্রীর হয়ে লড়াই করছেন, আইনি লড়াইটা করছেন, সেখান থেকেও তাকে বেরিয়ে আসার জন্য প্রভাব খাটানো হচ্ছে। টেলিফোনেও কিন্তু তার কাছে কার্যত হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন। সমিত সেনগুপ্ত, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।